ইজ পার্কিনসনিজম? যদি বলা হয় যে পার্কিনসন জিনিসটা কি, আসলে যদি এটা মেডিসিনের একটু জানতে হবে যে আসলে জিনিসটা কি এবং কেন হচ্ছে আসলে। আর যদি পার্কিনসনের কথা বলতেই হয়, বেসিক্যালি এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এবং যেটা কেন হয় বেসিক্যালি ডিউ টু ল্যাক অফ ডোপামিন ইন দ্য বেসাল গ্যাংলিয়া। তোমরা এখন যেটা প্রায় মিস্টেক করো, ইউ প্রোনাউন্স দ্য সিএনএস। সিএনএস ইজ এ ভেরি বিগ টার্ম। So এর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বেসাল গ্যাংলিয়া। সো ইউ হ্যাভ টু প্রোনাউন্স when you have to tell the specifically the low concentration of dopamine in the basal ganglia being responsible for the development of Parkinsonism. এখানে কিছু পেশেন্ট কিছু টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেটা কারণে অনেকে বলে যে কার্ডিনাল ফিচার। তোমরা প্রায় বলবা, কথা প্রায় বলি যে এই ডিজিজের কার্ডিনাল ফিচারটা কি। যদি বলা হয় তাহলে মেনলি পেশেন্ট এখানে 4টা কার্ডিনাল ফিচার থাকবে। সবচেয়ে কমন থাকে হচ্ছে পেশেন্টের উপর রিজিডিটি, পেশেন্টের যে এক্সট্রিমিটিস গুলো, যে জয়েন্ট গুলো থাকে সেগুলো খুব রিজিড হয়ে যায় আসলে। সেকেন্ড যেটা বলি ট্রেমর, পেশেন্ট খুব ট্রেমর থাকে। তোমার যদি কোনো সিনেমা দেখো সেখানে দেখবে পেশেন্টের কিন্তু কি হচ্ছে যে তার ব্রেন ট্রেমর হচ্ছে এখানে। এছাড়াও আমরা যেটা বলছি থার্ড, যেটা বলছি ব্র্যাডিকাইনেসিয়া, পেশেন্টের যে মুভমেন্ট থাকে, বেসিক্যালি পেশেন্টের যেই মুভমেন্ট গুলো কিন্তু স্পিডটা কমে যায়, এটাকে বলছি আমরা ব্র্যাডিকাইনেসিয়া। এবং পশ্চার স্টেবিলিটি, পেশেন্ট কিন্তু তার ব্যালেন্স করতে পারবে না। সে যখন হাঁটবে সে কিন্তু দেখা যাবে যে একবার আপস এন্ড ডাউনস হচ্ছে, বা একবার লেফটে হেলে যাচ্ছে, একবার রাইট হেলে যাচ্ছে। এই 4টা হচ্ছে পেশেন্টের বেসিক্যালি কার্ডিনাল ফিচার অ্যাবাউট দ্য পার্কিনসনিজম। আচ্ছা, একটু আসি যে আসলে পজিটিভ এজেন্ট কি কি কারণে একটা পেশেন্টের বা একটা পার্সনের ক্যান বি ডেভেলপ বা মে ডেভেলপ পার্কিনসনিজম। এখানে যে যদি বলা হয়, প্রথমে যেটা আমাদের সবচেয়ে বেশি আমরা যদি দেখি পেশেন্টের ড্রাগ হিস্ট্রি নিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি patients who are taking the antipsychotic drug for the long term in their life, সেই পেশেন্ট কিন্তু মোস্ট চান্স টু ডেভেলপ দ্য পার্কিনসনিজম। সেটা কেন? তোমরা জানো যে সাইকোসিস বেসিক্যালি সাইকোসিসের ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের কিন্তু ডোপামিনটা বেড়ে যায়। সেখানে আমাদের মোড অফ ট্রিটমেন্ট থাকে যে আমরা পেশেন্টের ডোপামিনটা কমিয়ে দেবো। ফর দিস রিজন আমরা কি করি, আমরা পেশেন্টের ক্ষেত্রে এমন ড্রাগ ইউজ করি, these drugs which help us to decrease the dopamine concentration. এছাড়া যেমন থাকে, আমরা যদি একটা নাম বলি, যেমন হ্যালোপেরিডো মোস্ট কমনলি ইউজ। তারপর আছে যেমন রিজার্ভিন, আলফা মিথাইল ডোপা কিন্তু আমাদের অলসো ডিক্রিজ ডোপামিন লেভেল। সো এই ড্রাগ গুলো যারা আমাদের যারা হচ্ছে লং টার্ম যারা ইনটেক করে, দে ক্যান ডেভেলপ দ্য পার্কিনসনিজম। সো আমাদের এই কথাটা বলে একটা উদ্দেশ্য, কেন ড্রাগের কথা সরাসরি করে গেলাম, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইফ ইউ প্রেসক্রাইব দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ or if you prescribe the কি বলবো যেটা সিম্ফোনিক ড্রাগ, ইন দিস কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমরা লং টার্ম যে পেশেন্টকে এক নাগাদ দিয়ে দেই, পেশেন্ট নিয়ে ডেভেলপ অলসো দ্য পার্কিনসনিজম। এখন বলতে পারো স্যার আসলে আমাদের তো যে পেশেন্ট সাইকোসিসে ভোগী, আমাদের তো তাকে অ্যান্টি ডোপামিন ড্রাগ দিতেই হবে, হ্যাঁ, বাট সেখানে কিন্তু আমরা ব্যালেন্স করতে পারি। সেখানে কিন্তু আমরা তোমাদের বলেছি যেমন গ্লুকোমাজি দেওয়ার ফলে কি হয়, পেশেন্ট কিন্তু প্রডিউস দ্য পার্কিনসন লাইক এক্সট্রাপিটাস সিমটম। সেখানে আমরা কিন্তু একটা ড্রাগ যদি ওকে দিয়ে দিই সঙ্গে, দিস ইজ দ্য প্রোসাইক্লিডিন, তাহলে কি হবে, এটা কিন্তু তৈরি হতে পারে না। প্রোসাইক্লিডিন হচ্ছে একটা অ্যান্টিমাসকারিক ড্রাগ। সো আমরা যদি একটু এগুলো মানে একটু মাথায় রাখি এবং আমরা যদি একটু কেয়ারফুলি প্রেসক্রাইব করি, তাহলে কিন্তু উই ক্যান অ্যাভয়েড লটস অফ অ্যাডভার্স ইফেক্টস হুইচ আর প্রডিউস দ্য লাইফ থ্রেটিং ইফেক্টস ইন দ্য লং টার্ম। এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন সরাসরি যাচ্ছি যে ড্রাগস, হুইচ ড্রাগস আর ইউজ টু ট্রিট দ্য পার্কিনসনিজম। এখানে কতগুলো কি বলি, যেটা আমরা হেডিং এ ভাগ করেছি, মেনলি দুটো হেডিং ভাগ করেছি। যে একটা বলি ফার্স্ট, যেটা আছে যে ড্রাগ গুলো কি করে ইনক্রিজ দ্য ডোপামিন কনসেন্ট্রেশন অর হেল্পস টু ইনক্রিজ দ্য ডোপামিন অ্যাক্টিভিটিস, এই একটা গ্রুপ। আর একটা বলছি যেগুলো ডোপামিনটাকে কমাতে পারবে না, বাট দে ক্যান ডিক্রিজ দ্য, দে ক্যান প্রডিউস দ্য অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টস, যেটা অনেকে বলতে পারে, অনেকে বলে যে কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট, সেটা বলা যায় সরাসরি বলা যায়। অর্থাৎ আমরা যদি ব্যালেন্স করতে পারি বিটুইন দ্য ডোপামিন কনসেন্ট্রেশনস এন্ড এসএলভি কনসেন্ট্রেশন, তাহলে কিন্তু পেশেন্টের এই পার্কিনসনিজম হবে না। এবং পরীক্ষাতে আমরা কিন্তু একটা কথা প্রায় তোমাদের ধরি যে সাইকোসিসে কোনটা বেড়ে যাচ্ছে এবং পার্কিনসনিজমে কোনটা বেড়ে যাচ্ছে। ভেরি সিম্পল অ্যান্সার,
একটা মনে রাখতে বললে একটা অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ একটা একটা অপোজিট। সাইকোসিস যেটা হচ্ছে বেসিক্যালি পেশেন্টের শরীরে ইনক্রিজ দ্য ডোপামিন কনসেন্ট্রেশনস। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি চলে আসি সরাসরি পার্কিনসনিজমে, সেখানে কি হবে বেসিক্যালি ইনক্রিজ দ্য এসিটাইল কনসেন্ট্রেশনস, অর্থাৎ পেশেন্টের ডোপামিনটা কমে যাচ্ছে। দ্যাটস দ্য পার্কিনসনিজম। সো এবং তোমাদের আমার মনে হয় একটা সূত্র বলতেছিলাম যে যারা সাইকোসিসে ভোগে বা যারা সিরিয়াল বেশি, তাদের তারা কিন্তু খুব এনার্জেটিক হয়। হ্যাঁ, তারা খুব হ্যাঁ মানে কি ভিগোরাস অ্যাক্টিভিটিস তারা শুরু করে। কারণ কি, তার বডিতে ডোপামিনটা বেশি মাত্রায় বেড়ে গেছে। আর এখানে কি ঘটনা করছে, পেশেন্টের কিন্তু ব্র্যাডিকানেস হয়ে যাচ্ছে, পেশেন্ট এক্সট্রিমিটি খুব রিজিড হয়ে যাচ্ছে, পেশেন্টের যেই বলবো যেটা যে কাইনেটিক মুভমেন্ট, অর্থাৎ যে স্পিডে যে তার হাঁটা কথা ছিল সেটা কমে যাচ্ছে, যেটা হচ্ছে ব্র্যাডিকানেস, অর্থাৎ ওয়ার্নিং ফর দ্য ল্যাক অফ দ্য ডোপামিন। আচ্ছা, এখন আসি যে কিছু ড্রাগ আছে যেগুলি সরাসরি কাজ করে অ্যাক্ট এজ এ ডোপামিন প্রিকুরসরস, যেমন লেভোডোপা, কার্বিডোপা। এছাড়া কিছু আছে আমাকে বলি ডোপামিন অ্যাগনিস্ট। আচ্ছা, আমাকে একজন আমাকে সেদিন তোমাদের লাস্ট পরীক্ষাতে তোমাদের চিটং থেকে স্যার আসছে, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আই লাইক দিস টাইপ অফ কোশ্চেন্স। আসলে আমাদের এই বেসিক গুলো বোঝা উচিত। উনি বলছিলেন যে আচ্ছা, what is the basic difference between the dopamine precursors and dopamine agonist? তুমি যদি ইফেক্টে যাও, আলটিমেটলি কিন্তু দুটোর কাজ হচ্ছে দে ইনহ্যান্স বা দে প্রমোট বা দে এক্সারেট দ্য ডোপামিনার্জিক অ্যাক্টিভিটিস or they produce dopaminergic effects in our body। কিন্তু একটা হচ্ছে যে প্রিকুরসর্স মানে কি, আমি সরাসরি ডোপামিন দিয়ে দিচ্ছি। আর অ্যাগনিস্ট হচ্ছে যে অ্যাক্ট অ্যাজ ডোপামিন লাইক অ্যাক্টিভিটিস, অ্যাক্ট অ্যাজ মাইমেটিক্স, ডোপামিন মাইমেটিক্স ডোপামিনের মতো কাজ করবে। তো এইটা হচ্ছে মানে বেসিক্যালি একটু বাচ্চা উনি জাস্ট জানার জন্য, ইটস এ ভেরি সিলি কোশ্চেন, কিন্তু মুশকিল হচ্ছে যে অনেকে কিন্তু এখন সেটা অ্যান্সারটা ঠিক মতো সার্কেল পেতে পারছি না। বা আমি আরো সিম্পল করে বলি, তুমি বাংলাটাই বলে দাও যে সরস্বতী ডোপামিনের সোর্স। যেমন আমার কথা কথা বলি, যেমন আমরা তোমাদের কোল্ড ড্রিঙ্কস খাও, কিন্তু কি থাকে বেসিক্যালি যে মেইন কম্পোনেন্ট বলো, একটা গ্যাস দেওয়া থাকে, সঙ্গে সুগার দেওয়া থাকে। এখন আমরা কিন্তু দেখবো যখন তোমার সল্ট অ্যাড করে কি করে রিয়েকশন করে কিন্তু গ্যাসটাকে তার বের করে দেয়। তাহলে কি হলো, অটোমেটিক চিনি পানি হয়ে গেল। আলটিমেটলি কিন্তু এটা ইট কন্টেন্স সুগার ওয়াটার। বাট আমি যদি কি করি, শরবত বানিয়ে দিই চিনি আর পানি দিয়ে, একটা হচ্ছে সরাসরি কিন্তু কি করলো যে চিনির শরবত হয়ে গেল। আর একটা কি করতে হলো, আমাকে ওই ওই আমাকে এখানে সল্ট অ্যাড করে কিন্তু গ্যাসটা বের করে আমাকে এটা কিন্তু সব তৈরি করতে হলো কিন্তু। যেমন আমরা কি করি, ছোটদেরকে অনেক সময় একটু পেটে গ্যাস হলে বা একটু বলি যে ঠিক আছে ওকে একটু, বা ডায়রিয়া বা ডিহাইড্রেশন কি করি, বলি একটু ঠিক আছে বাচ্চারা স্ল্যাং খেতে চায় না, ওদেরকে আমরা কি করে দিই যে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াই দিই। ওদের অনেক সময় গ্যাস থাকে, একটু ঝাঁজ চলে আসে, ওরা খেতে চায় না, আমরা সেখানে কি করি, আমরা ওই গ্যাসটাকে বের করে দিই কি করে, সল্ট এড করে। এর ফলে গ্যাসটা যখন বের হয়ে যাবে, আলটিমেটলি কি হয়ে যাবে, এটা ইট বিকাম অ্যাজ এ শরবত। তো একটা যে সরাসরি শরবত ছিল, একটা তো শরবত বানিয়ে দিয়ে কিন্তু ঠিক এখনো তাই, যে কি করছে সরাসরি, এটা হচ্ছে ডোপামিনের কনসেন্ট্রেশন। আর অ্যাগনিস্ট হচ্ছে ডোপামিন ইফেক্টটা তৈরি করে। দুটো আমার ডিজে একই ইফেক্ট হয়ে গেল। তবে হ্যাঁ, একটু কথা আছে, যদি বলি যে আমাদের প্রায় কথাটা বলি যে একটা হচ্ছে এফিকেসি। এখানে কিন্তু যদি বলা হয়, অবশ্যই লেভোডোপার এফিকেসি অনেক বেশি। দুই যেমন অ্যাগনিস্ট যে ড্রাগ গুলো কমনলি আমরা সবচেয়ে সময় ইউজ করি, দুটো ড্রাগ এখানে, একটা হচ্ছে ব্রোমোক্রিপ্টিন, আর একটা হচ্ছে বেসিক্যালি পারভোলিন। সো তুমি যদি কম্পেয়ার করে বিটুইন দ্য ব্রোমোক্রিপ্টিন এন্ড দ্য লেভোডোপা, অর ইউ কম্পেয়ার উইথ দ্য বিটুইন কার্বিটোপা এন্ড দ্য পারভোলিন, তাহলে কিন্তু অবশ্যই ভেরি সিম্পল অ্যান্সার, যেখানে লেভোডোপার এফিকেসি অনেক অনেক বেশি দেন দ্য ব্রোমোক্রিপ্টিন, এখানে কার্বিটোপার এফিকেসি অনেক অনেক বেশি দেন দ্য পারভোলিন। আচ্ছা, এরপর আছে যে কিছু একটা ড্রাগ আছে যেটা আমরা এখন ইউজ করছি, যেমন ইনক্রিজ সিনথেসিস, রিলিজ অ্যান্ড রিঅ্যাপটিভ ডোপামিন। এটা কিন্তু তিনটা আমাকে বলে যে বলে 3 in 1। এটা ডোপামিনের সিনথেসিসও বাড়াচ্ছে, এটা রিলিজও বাড়াচ্ছে, অন দ্য আদার হ্যান্ড যেটা ইউজ করবেন সেটা রিঅ্যাপটিভ করতে পারছে। দিস ইজ দ্য অ্যামান্টারিন। আমরা কিন্তু নাও ডেস এটা খুব প্রিফার করি। একটা সময় ছিল যে আমরা ডোমিনেট মানে পার্কিনসনিজমের ড্রাগ বলতে আমরা বুঝি যে ড্রাগ কমন আমরা ইউজ করি লেভোডোপা কোম্পানিতে কার্বিডোপা, এটা এখন ইউজ করি। কিন্তু আমরা যদি চাই যে ঠিক আছে দেওয়া যেতে পারে যে একটা ড্রাগ দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ স্টিল আই প্রিফার যে অ্যামান্টারিন। আচ্ছা, আরেকটা আছে যে ডিক্রিজ ডোপামিন মেটাবলিজম, যেটা যে রিয়াপটাকে কথা অনেকটা কাছাকাছি আর কি, যে আমি ডোপামিন যেটাই হোক না কেন, এটা আমি আর এটাকে বার্ন করতে দিব না। আমরা দেখছি ডোপামিন যে বার্ন করে 2 ধরনের এনজাইম থাকে, একটা হচ্ছে আমরা মনোমান অক্সিডেজ এনজাইম,
আর একটা বলছে আমরা ক্যাটাকল ওমিথাল ট্রান্সফারেজ। যদি আমরা দুটি এনজাইমকে ইনহিবিট করে দিই তাহলে কি হবে না, ডোপামিন ফার্দার কিন্তু মেটাবলিজম হবে না। তাহলে একটাকে বলছি আমরা মনোমাইন অক্সিডেজ ইনহিবিটর, আর একটাকে বলছি আমরা ক্যাটাকল ওমিথাল ট্রান্সফারেজ ইনহিবিটর। আচ্ছা, মনোমাইন অক্সিডেজ ইনহিবিটর কারা কারা আছে আমরা এখানে ইউজ করি, সিরিলজিলাইন এন্ড দ্য রসিজিলাইন। আর আমরা ইউজ করি ফিনালজিলাইন অলসো ইউজ করি এজ এ মনোমাইন অক্সিডেজ ইনহিবিটর। আর একটা যে বলছি আমরা ক্যাটাকল ওমিথাল ট্রান্সফারেজ ইনহিবিটর, এখানে আছে আমাদের ট্রলক্যাপন এন্ড দ্য এন্টাকাপন। একটু বলে রাখি, আমরা এই দুই গ্রুপের ড্রাগটা আমরা খুব ইউজ করি না। কেন ইউজ করি না আসলে, যে আমাদের এর চেয়ে অনেক এফিকাসিয়াস ড্রাগ হয়ে গেছে, কিন্তু এগুলো কাজ করে। আর একটা যেটা বলছিলাম বড় হেডিং এর, যে তারা they cannot increase the dopamine concentrations or they cannot increase the dopaminergic activities but they can oppose or decrease the dopaminergic effects or activity। অর্থাৎ এরা এই ড্রাগ গুলোর ডোপামিনের মতো কোনো ইফেক্টই নেই, তাদের ইফেক্ট আছে শুধু অ্যাসিটাইলিন করে, এবং তারা কি করে অ্যাসিটাইলিন ইনহিবিট করে, যার ফলে পেশেন্টের শরীরে কোলিনার্জিক অ্যাক্টিভিটি কিন্তু কমে যাবে। সেগুলো কি ইউজ করি আমরা, আমরা ইউজ করি বেনস্ট্রপিন, আমরা ইউজ করছি বেনস্যাক্সল, আমরা ইউজ করি প্রোসাইক্লিডিন। এবং এখানে চারটা ড্রাগের নাম বললাম, বাট আমরা সবচেয়ে বেশি ইউজ করি নাওডেজ বেনস্ট্রপিন, এবং আমরা ইউজ করছি কিন্তু প্রোসাইক্লিডিন। এবং তোমাদের আগে বলে রাখি, whenever you prescribe the antipsychotic drug to the patient, তুমি জানো যে এই antipsychotic drug গুলো কিন্তু পেশেন্টকে লং টার্ম খাওয়া লাগে। সেটা কিন্তু এক সপ্তাহ বা এক মাস না, অনেকের সময় 2 মাস 3 মাস 6 মাস খাচ্ছে। কিন্তু আমরা যেটা করি বা সাইকিয়াট্রিস্ট যেটা করেন, ওনারা তো ডোজটা একটু কম বেশি করে দেন, কিন্তু এই জন্য লং টার্ম অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করার সময় ইউ মাস্ট হ্যাভ টু অ্যাড দ্য অ্যান্টিমাস্কানিক ড্রাগ। কেন অ্যাড করতে হবে, আদারওয়াইজ পেশেন্টের সাইকোসিস ভালো যাবে, বাট লং টার্ম পেশেন্ট মে ডেভেলপ দ্য পার্কিনসনিজম লাইক সিনড্রোম। আমরা কিন্তু সেটা কখনোই ডিজায়ার করি না, এটা আমাদের কিন্তু এক্সপেকটেশন না। আমরা পেশেন্টকে সাইকোসিস থেকে বের করে নিয়ে আসতাম, তো এগুলো কিন্তু তোমরা কি করা যাবে না, তোমাদের কিন্তু এগুলো করা যাবে না। শুধু একটা একটু যদি মানে ইফ ইউ ইনফর্ম, তাহলে তোমাদের কিন্তু মোটামুটি কোনো সমস্যা কিন্তু হচ্ছে না যদি একটু জেনে থাকো। এর ফলে পেশেন্টের সেফটি মার্জিনটা বা পেশেন্ট এফিকাসি কিন্তু অনেক ভালো থাকে। আচ্ছা, এখন একটু চলে আসে সরাসরি যে পরীক্ষার কোশ্চেনে। এখান থেকে একটা কোশ্চেন খুব ভাবে আমরা ধরি, একটা কোশ্চেন বললাম যে ওদের ড্রাগস বা এন্টিপার্কিনসন ড্রাগস এর নামগুলো বলো। তোমার কিন্তু এই নামগুলো বলতে আমি কিন্তু অনেক শর্ট করে বলেছি, এবং এগুলো এই একটা আমাকে বাধ্য যাবে, এটা হচ্ছে চ্যাপ্টারটা পেইড কোশ্চেন, ইটস ভেরি সিম্পল ছোট চ্যাপ্টার খুব। সো এর চেয়ে আর ছোট করতে যেও না প্লিজ। আচ্ছা, এরপর চলে আসো যে একটা কোশ্চেন প্রায় ধরি, যে যে ইয়া কপি এটা শুনি। আচ্ছা, এটা আমরা খুব ধরি যে সিনপ্যান, এটা শর্ট নোট আসে, অথবা আমাদের যেটা আসে যে যে লেবোটোপা কম্বাইন্ড উইথ কার্বিটোপা, কেন আমরা দিচ্ছি আসো, এটা অবশ্যই কিন্তু আমরা এনিমি এই দুটো ট্র্যাক কিন্তু আমরা একত্রে যাই না, আমাদের কিন্তু একটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আসলে। আর একটা সবসময় মনে রাখবো যে অ্যাজ এ ফিজিশিয়ান পেশেন্টকে যদি একটা ড্রাগও কম ইউজ করা যায় সেটা কম লিখতে হবে। স্যার লিখে দিলাম স্যার, আসলে রিস্ক নিলাম না, বা থাক স্যার কাভারেজ থাক। যদি তোমার মনে হয় যে এটা মানে ইফ ইটস ইন্ডিকেটেড, তাহলে নেবে। সেটা যদি একটা ইন্টি আনসারের ড্রাগ হয়, সেটা একটা ভিটামিন হয় প্লিজ, তাহলেও কিন্তু সেটা বাদ দিতে হবে। যদি বলে স্যার কেন বাদ দিতে হবে আসলে, এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে, আমি যে মেজর দুটো ফ্যাক্টর নাম বলি। আমার একটা হচ্ছে যে এভরি ড্রাগ হ্যাজ সাম অ্যাডভার্স ইফেক্টস, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড যেটা বলি যে একটা কস্ট, হ্যাঁ, বেয়ারিং ব্যাপার থাকে। স্যার পেশেন্ট অনেক বড় লোক, সমস্যা আছে, ওই ক্ষেত্রে ওই যে বললাম যে ড্রাগ অ্যাডভার্স ইফেক্টস আদৌ দরকার আছে কিনা, পেশেন্ট মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার ক্লাস ফ্যামিলি, সেক্ষেত্রে তোমাকে ইন্ডিকেট তো রাখতেই হবে মাথায়, পাশাপাশি তোমাকে যে রাখতে হবে পেশেন্টকে বেয়ার করতে পারবে। So, আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ, এই জিনিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সারা জীবন আপ টু ডেট এটা মাথায় রাখতে হবে। যাক, মেন যে পড়া ছিল আমাদের পরীক্ষাতে কোশ্চেনটা আসে যে why you have to combine these two drugs। আচ্ছা, একটু বলি তার আগে, levodopa কিন্তু ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, অন দ্য আদার হ্যান্ড carbidopa কিন্তু ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। বাট carbidopa যেটা ভালো কাজ করে, carbidopa যেটা করতে পারে, যেহেতু সে ব্রেনে যেতে পারে না, এই যে লেবুটা দেওয়ার পরে সেটা যে পেরিফেরাল ট্র্যাক্ট থেকে সে সিএনএস তো যাবে, এটা কিন্তু কিছুটা ড্রাগ মেটাবলিজম
যায়। বাট আমি যদি কার্বিডোপার সঙ্গে অ্যাড করে দিই, কার্বিডোপা কি করবে? কার্বিডোপার একটা কাজ হচ্ছে, এটাকে বলি আমরা পেরিফেরাল ডিকার্বোক্সিলেজ ইনহিবিটর, অর্থাৎ ইট ইনহিবিট দ্য লেভোডোপা মেটাবলিজম। সরাসরি বলি, ভেঙে বলি এক কথা, যে কার্বিডোপা হেল্পস টু ইনহিবিট দ্য লেভোডোপা মেটাবলিজম। এর ফলে কি হয়, লেভোডোপা যে কনসেন্ট্রেশন থাকা কথা ছিল আমাদের ব্লাডে, বা যে কনসেন্ট্রেশন থাকা কথা ছিল ব্রেনে, সে পরিমাণ অনুযায়ী সেটা সে এন্ট্রি করতে পারে। তুমি যদি পেশেন্টকে শুধু লেভোডোপা দাও, তাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না। সিরিয়াস অনেকটা কিন্তু মেটাবলিজম হয়ে যাবে ডিউ টু দ্য পেরিফেরাল কার্বক্সিলেশন। বাট তুমি যদি সঙ্গে কার্বিডোপা অ্যাড করে দাও, তাহলে কি করবে? ইট ইনহিবিট দ্য পেরিফেরাল কার্বক্সিলেশন অফ দ্য লেভোডোপা, যার ফলে লেভোডোপার যে কনসেন্ট্রেশন ছিল সেটা ঠিক থাকতে পারে। আলটিমেটলি ইট প্রডিউস দ্য অ্যান্টি-প্রাগন্যানসিন ইফেক্টস। মানে জানো, প্রত্যেকটা ড্রাগ কিন্তু একটা ডোজ থাকে পার্টিকুলার। এই ডোজে যদি আমি ড্রাগটা পেশেন্টকে দিই, তাহলে সেটা কিন্তু ইফেক্ট তৈরি করতে নাও পারে। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই কারণে কিন্তু আমরা সব বলি যে কোনো ড্রাগ কিন্তু করি আমরা, whenever you go for the dose calculation, আমরা কিন্তু তার এজ এবং তার বডি ওয়েট এবং তার হাইট নিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করি। হ্যাঁ স্যার, বলতে পারবো বাজার কাছে অনেক উঠে যেমন না পাশা, আমার ওজন স্যার 60 কেজি, ওজন 50 কেজি স্যার। হ্যাঁ, একটু হেরফের হয়, মানে এটা আমাদের খুব পসিবল না। বাট এই ডোজটা আমরা এভাবে তৈরি করে দিয়েছি যে হ্যাঁ, মিনিমাম ডোজ। তো এর চেয়ে যদি কম দাও তাহলে কাজ করো ঠিক। এখানে সিমিলারলি এই একই লজিক থেকে বা একই থিঙ্কিং থেকে বা একই আমরা কি বলবো যে কি আছে, আমরা কাজ করেছি যে দুটো আমরা একত্র দিতে হয়। তার মানে কি, তুমি যদি চাও, আপনি বললেন একটা ড্রাগ কম ইউজ করে ভালো, স্যার তার লেবুরও দিয়ে দিচ্ছি, তার কিন্তু সমস্ত লেবুর উপর কি হবে? মেটাবলিজম হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি শুধু কিছু কার্বিটো পাবে, তাহলে কি হবে না, এটা কিন্তু কাজ করবে না। এবং তোমার দেখবা তোমাদের ক্যাট যায় কিন্তু এই কারণে দে ডোন্ট অ্যাড দ্য কার্বিটো বা সিঙ্গেললি অ্যাজ এ কি অ্যান্টিপাগমেশন ড্রাগস। তারা কিন্তু শুধু লেবুর কথা লিখছে, কিন্তু কারণ তাদের একটা লজিক হচ্ছে যে কার্বিডোপাটা যে ডোপামিন সোর্স, কিন্তু আমি তো, এটা তো পেরিফেরালি কাজ করে, এটা সিএনএস এ বুঝতে পারে না, এটা সিএনএস এর ব্যালেন্স যেতে পারে না। So আমি যদি পেশেন্ট কার্বিডোপাটা শুরু দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু কি হবে না, এটা নিজে নিজে কোনো effect তৈরি করতে পারবে। বাট অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি পেশেন্টকে লেভোডোপাটা বাড়িয়ে দাও, সেক্ষেত্রে সে কাজ করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে বাইরে কি করবে? ইট হ্যাজ সাম অ্যাডভার্স ইফেক্টস, ইট প্রডিউস সাম মোর অ্যাডভার্স ইফেক্টস। শুধু এই কারণে আমরা একটা আইডিয়াল ডোজ তৈরি করে রেখে সঙ্গে আমরা কার্বিডোপাট করে দিয়েছি, এবং আলটিমেটলি দিস combinations of synthent and ultimately they can produce the anti-Parkinson effects. আমি অনেক ভেঙে বলছি, অনেক বড় করে বলছি, পরীক্ষাতে বড় বলার কোনো দরকার নাই। পরীক্ষা যে শর্ট করে যেটা বললাম, যে লেভোডোপাটা can entry the central nervous system. On the other hand, carbidopa can cross the blood-brain barrier. Carbidopa কি করতে পারে? It inhibit the peripheral decarboxylation of the levodopa, which helps to maintain the levodopa concentrations, এবং ultimately it produce the anti-Parkinson effects. আচ্ছা, এরপর চলে আসি, যেটা সেকেন্ড কোশ্চেন চ্যাপ্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, the adverse effects of the drug, particularly levodopa. তোমরা পরীক্ষাতে অনেক সময় ফর্ম তোমরা দেখেছি, অনেক সময় কিছু হতে না পারে যে এই ড্রাগ অ্যাডভার্স ইফেক্ট কি, স্যার ইট কজ জিআইটি আপসেট অর অ্যানোরেক্সিয়া ভমিটিং। বাট ইন্টারেস্টিং থিং ইজ, এই ড্রাগের ক্ষেত্রে এটা হচ্ছে মেন সমস্যা। দিস ড্রাগ কজেস সিভিয়ারলি জিআইটি আপসেট, দিস ড্রাগ কজেস অ্যানোরেক্সিয়া, nausea and vomiting. So whenever you prescribe the levodopa, particularly as antiparkinson drugs, সবসময় রাখতে হবে আমাদের পেশেন্টকে একটা একটা অ্যাটলিস্ট আমরা যেটা বলে দিই যে একটা অ্যান্টিবায়োটিক ড্রাগ দিয়ে রাখবে। কেন দিয়ে রাখবে? যে ড্রাগটা বমি না বের হয়ে যায়। তো এই ড্রাগটার এটা তো বড় সমস্যা। এছাড়াও এই ড্রাগ কিছু কার্ডিওভাস্কুলার ইফেক্ট তৈরি করে, যেটা আমরা খুব সময় খুব ভয় পেয়ে যাই, যেমন দিস ড্রাগ কজেস দ্য ট্যাকিকার্ডিয়া। So whenever you get the patient suffering from the palpitations or cardiac arrhythmia with মানে Parkinson with palpitation or cardiac arrhythmia, in these cases অবশ্যই তোমাকে একটা পেশেন্টকে কি করতে হবে, যে ইন্টারভিউ ড্রাগ সঙ্গে অ্যাড করতে হবে। কারণ আমরা দেখেছি অনেক সময় অনেক ড্রাগের কিন্তু অ্যাডভার্স কিন্তু খারাপ চেঞ্জ করে যাচ্ছে, কিন্তু পেশেন্ট ক্যান বি ডিটোরেট। আচ্ছা, এছাড়াও আরেকটা কাজ করে সিএনএস এর যেটা করে, যেটা আমরা সবচেয়ে খারাপ কাজ করে দেয় anxiety and insomnia, এবং it also causes the hallucination. মনে রাখবা, যেই the patient who is suffering from anxiety and insomnia for the long term, they produce the depression. ঘুম আসছে না, খুব টেনশন আছে আসলে, এরা কিন্তু আলটিমেটলি they produce the depression easily. So এবং এরা কিন্তু
patient also become depressed. So মনে রাখতে হবে যদি পেশেন্ট এরকম হিস্ট্রি পাও বা তোমার যদি মনে হয় যে স্যার যেহেতু পার্কিনসন ড্রাগ কিন্তু অ্যাজ ইট ইজ অ্যান্টিসাইকোটিক ড্রাগের মতো, এগুলো কিন্তু 1 মাস বা 7-8 দিন দিলে হয় না, পেশেন্টের লং টার্ম পিরিয়ড খাওয়া লাগে। ইন দিস কন্ডিশন যেটা করতে হবে, you take the sleeping history, পেশেন্টকে বলতে হবে আপনাদের ডেটাটা ঘুম কম হতে পারে, আপনি রাতে বেলা ঘুমানোর আগে এমন কিছু অ্যাক্টিভিটিস করেন, এমন এমন কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন যেটা হুইচ হেল্পস টু মেক ইউ টায়ার্ড, যে সে টায়ার্ড হয়েছে আলটিমেটলি সে স্লিপ হয়ে যাবে। কিন্তু স্যার আমি ডায়াবেটিক পেশেন্ট, আমি অনেক হাঁটাহাঁটি করি তারপর ঘুম আসছে না, ইন দিস কন্ডিশনস ইউ হ্যাভ টু গিভ দ্য সিডেটিভ এজেন্ট অলসো বা এনজিওটিক ড্রাগ অলসো। আদারওয়াইজ কিন্তু পেশেন্ট কি হয়ে যাবে, ইন্টারলি পেশেন্টের কথা যদি ধরো বা একটা ইয়াং পেশেন্ট ধরো, তারা কি হবে, দে প্রডিউস দ্য হাইপার টেনশন which may cause other various kinds of lots of disease or complications such like cerebrovascular accident or cardiac disease complications. So এগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে when you prescribe the antipsychotic drug. আর আরেকটা যেটা আছে যে অনেকে বলে যে স্যার তার আহ, আহ, তার ডিসকানেশিয়ার কতটুকু impact? হ্যাঁ, এখানে একটু কথা বলতে চাই যে পার্কিনসন হওয়ার পর যে তার ডিসকানেশিয়া হচ্ছিল এবং তুমি তাকে যে ডোমেন প্রিকশন দিয়ে দিচ্ছ, they help to increase their kinetic movements or activities, কিন্তু তোমাকে এই ধরনের পেশেন্ট কেন বলতে প্লিজ ইউ অলসো অ্যাডভাইস ফর দ্য ফিজিওথেরাপি। এখন কিন্তু আমাদের ফিজিওথেরাপিটা একটা মানে ম্যাক্সিমাম যেগুলো মেজর কিছু ডিজিজ আছে, ইটস রিয়েলি দি প্লেস এ ভাইটাল রোল। হ্যাঁ, আমাদের ডক্টর অনেক অনেক এই জিনিসগুলো যারা আমাদের ট্রেডিশনাল মেডিসিন প্র্যাকটিস করি আমরা, তারা কিন্তু এটা অনেক সময় বলি না বা মানতে চাই না। এবং সত্যি অনেস্টলি স্পিকিং কিছু ডিজিজ আছে যেগুলো খুব লাইফ থ্রেটিং ডিজিজ, যেমন স্ট্রোক। স্ট্রোকের ট্রিটমেন্টটা তোমার দেখবা তোমার সারা মেডিসিন ক্লাসে বলবেন, যেখানে কিন্তু পেশেন্টকে ব্লাড প্রেশার স্টেবল হওয়ার পরে কিন্তু পেশেন্টকে রেফার ফর দ্য ফিজিওথেরাপি। ঠিক ডায়াবেটিস মেলাইটাস, তাকে আমরা ডায়েট তো দিতেই হবে, পাশাপাশি তাকে যেন আমরা তা বলে দিই ফর দ্য ফিজিক্যাল এক্সারসাইজ আর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। এবং এই কারণে কিন্তু যে আমাদের নিউর বললে ভুল হবে, এটা করে মোর দেন 5 to 7 years হয়ে গেছে, আর বেশি হয়ে গেছে আমাদের বাংলাদেশের ইতিহাসে 10 years দ্য ফিজিক্যাল মেডিসিন কোর্স চলে আসছে কিন্তু। কারণ আসলে সাইন্টিফিক্যালি প্রুভ যে যেমন এ পেশেন্টস মধ্যে আর্থাইটিস, এ পেশেন্ট ফর দ্য গাউট, এক্ষেত্রে তুমি তাকে যদি ড্রাগ দিয়ে দাও, তার কিন্তু ইমপ্রুভমেন্ট খুব একটা বেশি হবে না। তোমার কিন্তু সুন্দর করে তোমার কি করতে হবে, তাই কিন্তু তোমার সেটা you have to prefer the patients, you have to modify the patient for the physical exercise or physical activities. যেমন সবচেয়ে মোস্ট কমন যদি বলতে পারেন আমাকে, যেমন ফ্রোজেন শোল্ডার, সেখানে ড্রাগ কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারে না, অনেক ড্রাগ ডিক্রিজ দ্য পেন, বাট বাকি কাজ কিন্তু করতে হবে কিন্তু বাই দ্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। একটা ফ্র্যাকচারের পেশেন্ট, তার ফ্র্যাকচার জোড়া জয়েন্ট ঠিক হয়ে গেছে, বাট এবং জয়েন্টের মুভমেন্ট, জয়েন্টের স্পিড বলি বা জয়েন্টের যে কি বলবো যেটা পোটেনশিয়াল বা অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু জয়েন করতে পারছে না, কারণ সেখানে কিন্তু তার থেরাপি বার থেকে যায়। সো এইসব কন্ডিশনে কিন্তু ড্রাগ 50%, বাকি কিন্তু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর ফিজিক্যাল এক্সারসাইজ। ঠিক এই পার্কিনসনের ক্ষেত্রে কিন্তু পেশেন্ট, যেসব পেশেন্ট আর্লি ধরা পড়ছে বা যে পেশেন্ট সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলিটাস উইথ পার্কিনসন, সেখানে কিন্তু আমাদের ড্রাগ দিচ্ছি, পাশাপাশি আমাদের পেশেন্টকে কিন্তু মোটিভেট করতে হবে যে ইউ হ্যাভ টু ডু সাম এক্সারসাইজ, পার্টিকুলার কিছু এক্সারসাইজ থাকে সেগুলো আমাদের দেখাই দিতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি এর বাইরে কোশ্চেন আসে না, আমি জাস্ট একটু কোশ্চেন গুলো আবার রিপিট করে দিচ্ছি। 3টা কোশ্চেন খুব আসে পরীক্ষাতে, রিটেন পার্টিকুলারলি। ক্লাসিফাই দ্য অ্যান্টিপার্কিনসন ড্রাগস। নাম্বার 2, levodopa carbidopa আমরা দিচ্ছি কনফর্মুলেশনে। নাম্বার 3, অ্যাডভার্স ইফেক্টস অফ দ্য ড্রাগ। আর ভাইবাতে আমরা একটা ট্রাই ধরি, what are the main causes or the main কি বলবো যেটা যে এটিওলজি ফ্যাক্টরস ফর পার্কিনসনিজম। যদি অ্যাডপ্রেসেশন বলো, জেনেটিক ফ্যাক্টরের বাইরে যদি আমরা চলে আসি, মেইনলি হচ্ছে আমাদের লং টার্ম অ্যান্টিসাইকোটিক ড্রাগ থেরাপি। এগুলো আমরা খুব জানতে চাই যে পার্কিনসন কেন হয় আসলে। সো এই কথা বলা হচ্ছে এই কারণে, কারণ অনেকগুলো ফ্যাক্টর জড়িত কিন্তু খুব ক্লোজ রিলেটেড। সব তো পরীক্ষার জন্য দ্যাটস অল, বাট আমি একটু পরীক্ষার কথা বলতে চাচ্ছি এখন। যে কেন বলছি যে নাও ডেজ উই সাফারিং ফ্রম লটস অফ এনজাইটিস। আমাদের এখন টেনশনের শেষ না, আমাদের এক একটা এজে কি এক ধরনের টেনশন। তোমাদের স্টুডেন্ট আছো, টেনশন হচ্ছে কিভাবে পরীক্ষা তাড়াতাড়ি পাস করে ডাক্তার হতে হবে। ইটস ভেরি সিম্পল। আমাদের চাকরিজীবী আছি, কিভাবে একটু আর্ন বাড়ানো যায়। হ্যাঁ, যারা বাবা মা আছেন, বাচ্চারা কি ভালো থাকতে পারে আসলে। টেনশন কিন্তু ভেরিস এজ টু এজ। বাট এটাও সত্যি কথা যে উপরে একজন আছেন, উনি বলছেন কি যে ইউ ট্রাই ইউর বেস্ট, আই উইল গিভ ইউ দ্য রেজাল্ট, কিন্তু আমরা আসলে সবসময় মানতে পারি না।
যে বাস্তবতা, আমি বলছি আমি মানতে পারি মাঝে মাঝে, আমরা কিন্তু অনেক সময় হতাশ হয়ে যাই, এই হতাশা থেকে কিন্তু আলটিমেটলি ডেভেলপ দ্য অ্যাংজাইটিস। সো নাও ডেজ আমরা দেখছি যে দুটো ডিজিজ খুব বেড়ে যাচ্ছে, একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, একটা হচ্ছে হাইপার টেনশন। আর তোমার যারা ইয়াং এজে আসো দে ডেভেলপ দ্য ইসকেমিক হার্ট ডিজিজ। এবং এগুলো কিন্তু মেন সোর্স বলো আলটিমেটলি কিন্তু গিয়ে উই আর সারাউন্ড অ্যাংজাইটিস, উই বিকাম ফার্স্টেড ইজিলি। আর কিছু আছে আমরা আমরা ম্যান মেড তৈরি করছি, জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা হেলদি লাইফস্টাইল ফলো করছি না, দিস ইজ আদার ফ্যাক্টর। বাট যদিও তোমাদের এজ এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট একটু ইলিয়ারলি চলে যাও, দে আর সাফারিং ফ্রম দ্য অ্যাংজাইটি, এটা হচ্ছে মেন কজ। আমরা কমনলি কিন্তু গিভ দ্য নাও ডেজ এনজিওটিক ড্রাগ। তুমি দেখবা, তুমি যদি একটা হাইপারটেনসিভ পেশেন্টের প্রেসক্রিপশন ফলো করো, তুমি যদি একটা ডায়াবেটিক পেশেন্টের প্রেসক্রিপশন ফলো করো, আর তোমাদের যারা ইয়াং এজের পেশেন্ট ফলো করো, যে স্যার আমার পরীক্ষা আসতে অস্থির লাগে স্যার, ভালো লাগে না স্যার, অনেকে এনটিআইডি ড্রাগ খাচ্ছ, অনেকে এনজিওটিক ড্রাগ খাচ্ছ, কিন্তু এই যে একটা বদভ্যাস তৈরি করে ফেলতেছে, আলটিমেটলি লং টার্ম কি কিন্তু এগুলো উই হ্যাভ টু গিভ, উই হ্যাভ টু প্রডিউস সাম ভেরিয়াস কাইন্ডস অফ ডিজিজ, যেটা আমরা বলি ম্যান মেড ডিজিজ, যেমন আমরা নিজে তৈরি করছি, কিন্তু আমরা নিজেরা ইনভাইট করছি আসলে বাই দ্য টেকিং অফ ভেরিয়াস কাইন্ডস অফ ড্রাগস ইন আওয়ার লাইফ। এগুলি মাথায় রাখতে হবে। আর আমি সত্যি বলতে চাই যে এখন যখন আমরা কথাটা উচ্চারণ করি, যে আমাদের শুনছিলাম যে কাউন্সিলিং করা, এটা কাউন্সিলিং বলা মাত্রই মনে হয় যে না, পেশেন্ট হ্যাজ টু রেফার টু দ্য সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট। ইটস নট লাইক দ্যাট। আমাদের যারা ট্রেডিশনালি প্র্যাকটিস করি, সেখানে কিন্তু আমাদের এই কাউন্সিলিং ইম্পর্টেন্ট পার্ট। সবকিছু তোমার কি হওয়ার দরকার নেই, তোমাকে মানে এই পেশেন্টকে তোমার সাইকিয়াট্রিস্টের কাছে বা সার্জন রেফার করা দরকার নেই। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ফরসে যদি বলতে চাও যে তাকে কি করবো কাউন্সিলিং, কাউন্সিলিং করতে হবে যে আপনার রোগটা ভালো না হতে পারে, বাট আপনি রোগটা যদি কন্ট্রোল রাখেন, অনেক অনেক এক্সাম্পল আছে যারা লং টার্ম ভালো ছিল। কিভাবে আপনি কি প্র্যাকটিস করবেন? আপনি হয়তো টেনশন করবেন না, হয়তো রাত জাগবেন না, হয়তো কার্বোহাইড্রেট কন্টেন্ট খাবার খাবেন না, এইভাবে এক্সারসাইজ করবেন, এতটুকু হাঁটবেন, এই খাবার খাবেন, দেখুন কি থাকে ইনশাল্লাহ। হ্যাঁ, ডায়াবেটিসের ক্ষেত্রে যদি বলো যে আসলে তারা অনেক দেহাস স্যাক্রিফাইস এ লট, যেমন তারা সুগার কন্টেন্ট খাবার খেতে পারছে না, বাট নাও ডেস বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ এখন আমাদের কাছে চলে আসছে, আমাদের কাছে সুক্রোজ, আমাদের কাছে এই সুগার কন্টেন্ট চলে আসছে, উইচ হ্যাভ টু উইচ হেল্পস টু সুইটিং দ্য ফুড সাবস্টেন্স। এটা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। এবং মনে রাখবা, রুগীরা কিন্তু ডাক্তার কাছে শুধু ওষুধ লেখার জন্য আসে না, তারা কাছে কিন্তু সান্ত্বনার জন্য আসতে চায়। এটা ইটস এ ভেরি সিম্পল ফেনোমেনা, যে যখন পেশেন্টের ফিজিক্যালি সে ইল থাকে, সে কিন্তু মেন্টালি সাউন্ড থাকতে পারে। সো তুমি তাকে ওষুধ লিখে দিলে ফর দ্য ফিজিক্যাল ইলনেস এন্ড ফর দ্য মেন্টাল সাউন্ডনেস, তুমি তাকে কি করতে, ইউ হ্যাভ টু টেল সাম পজিটিভ ওয়ার্ডস, যে সে ইনফ্লুয়েন্স আপনি ভয় পাবেন না, এটা হতেই পারে, এই বয়সে এই রোগটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, আপনি এই চলে ইঞ্চ ভালো থাকবেন। হাইপারটেনসিভ পেশেন্ট, তাকে সব কথা বলে একটা কথা বলতে আপনি উচিত হবেন না, আপনাকে আমরা খেপাই দিব, আপনি খেপবেন না, বডির উইল বি। এবং তো জানো তোমাদের, আমি বলছি যে কথাটা, যে আমাদের মেডিসিনের কথা আছে সাইকোলজিস্ট, যে জিরো টলারেন্স অফ দ্য অ্যাংজাইটি, মানে হচ্ছে আমাকে তোমরা আগুনের মধ্যে ফেলে দাও, আমি তাও রাখবো না। তো এইটা আমাদের দেশের কনটেক্সটে আসলে যদি তুমি এটা ইমপ্লিমেন্ট করতে পারো, ইনশাল্লাহ তুমি ভালো থাকবে। আর আমার দেশের এখন যে বর্তমান এনভায়রনমেন্ট, আমি সরি টু সে, আসলে আমার মনটা খুব ভালো নেই লাস্ট ডে থেকে, সে কারণটা তুমি অলরেডি জানো, যে হয়তো আমার, আই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারফেয়ার দিস ম্যাটার, কারণ আসলে এগুলো আমার আহ, কিছুটা সমস্যা হয়, কিন্তু বলে না যে দেয়ালে গাঁঠা খেতে গেলে মানুষ যখন এগুলো কি বলে যেটা ইউনিট করতে, বিষয়টা আমার খারাপ লেগেছে কালকে যখন দেখেছি স্বাভাবিক ঘটনাগুলো আসলে, যে আসলে আমি বলতে পারছি না, আমি সো ইমোশনাল। বাট এটা আসলে একটা কড়া জবাব দেওয়া দরকার আমাদের, আমাদের শরীরে রিলি সময় এসছে, বিএমএ বলো, ডেপ বলো, সাচিব বলো, আমি আই ডোন্ট নো এনিথিং, বাট আমি চাই আমার ডক্টর, ইউ দ্য ফিউচার ডক্টর অফ দিস কান্ট্রি, এটা একটা কড়া জবাব হওয়া উচিত আসলে। এটা কোনো পলিটিক্যাল ইস্যুস না, এটা আমাদের বুঝাইতে হবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে ইউ হ্যাভ টু বিকাম টেকনিক্যাল, যে তোমরা আমি আমার কালকে মনে হচ্ছে এক পর্যায়ে গিয়ে চিন্তা করতে করতে যে আসলে সমস্যাটা কোথায়, এখানে ছাত্রদের কিছু টেকনিক্যাল মিস্টেক ছিল। এখন বলতে পারছে আমাকে আমার দাবি দেওয়া নিয়ে গিয়েছিলাম, অবশ্যই দিতে পারবো, বাট সবকিছুর একটা বলে যে একটা দেশে একদম সিস্টেম, আমার দেশে আমাদের গুলো কিন্তু একটু ওদেরকে টেকনিক্যালি ছিল প্রেজেন্টেশন করা। আমি শুধু এটুকু বলবো, বাকিটা প্লিজ, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক মানে ক্যান অ্যারাইজ কমপ্লিকেশনস, সেটা বলতে চাচ্ছি না আসলে। তো যাই হোক, কিন্তু ভালো কিছু হয়নি আসলে, সত্যি বড় কথা হলো এটা। এনিওয়েজ, ইফ ফরগট এভরিথিং, আমার রিকোয়েস্ট থাকবে যে সবকিছু জবাব, যে কুকুরের কাজ কুকুর করেছে আসলে, হ্যাঁ? তোমরা মানুষ, এবং তোমরা খুব
ইউ নট অর্ডিনারি পার্সন এট অল। তুমি সৃষ্টির সেরা যে নাট্যকার, তুমি চিকিৎসা করবে ইনশাল্লাহ। সেই দিক থেকে বললো যে তোমরা ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, তোমাদের ইউ হ্যাভ টু বিকাম গ্রেট হার্টেড। তোমরা আরো অনেক দৃঢ়তা পরিচয় দিবে, আরো ধৈর্য পরিচয় দিবে। আমি বলবো যে প্লিজ তোমরা দুদিকে চিন্তা করো, পরীক্ষা দ্বারা প্রস্তুতি রাখো, পাশাপাশি সেটা সেটা যদি হয়তো হলোই, না হলে তো নাই আসলে। কারণ আমার যেটা বলার উদ্দেশ্য, প্লিজ পড়াশোনা বাদ দিয়ে এটা করা যাবে না। সবকিছু তোমার আমার কন্ট্রোলে নাই কিন্তু আসলে। ডেফিনেটলি যদি আমাকে বলতে বলো স্যার আপনি কি বলতে চান যে পরীক্ষার সময় এক্স্যাক্টলি যেখানে সবাই বলছে যে ডিসেম্বরে চান্স টু ইনক্রিজ দ্য এপিসোড, আমরা এমন সময় বেশি করবো ডিসেম্বর 3rd। যাক, এটা আসলে মুশকিল, আমাদের অনেক সমস্যা আছে আসলে। এটা নিয়ে বললাম, এটা কথা বলতে গেলে এখন কিছু বলতে গেলে ভাবে যে গভর্নমেন্টের অপোজিটে কথা বলছি আমরা, এগুলো আলোচনা না করাটাই ভালো, এসব অনলাইন ক্লাসগুলো পার্টিকুলারলি। আমি তোমাদেরকে বলবো একটু প্লিজ ইস্যু বি টেকনিক্যাল, আর প্লিজ পড়াশোনা করো, পড়াশোনা করো। কারণ কারণ জিনিসটা তোমার আমার আমার কন্ট্রোলে নেই। যে আমি বললাম আজ পরীক্ষা হবে না, এটা আমার কন্ট্রোলে নেই আসলে। এনিওয়ে, আবার বলবো যে প্লিজ ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, এবং ইউ হ্যাভ টু বি স্টাডি প্রপারলি অ্যান্ড এভরি টাইমলি। এবং অহেতুক কারণে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এখন আমরা খুব রিল্যাক্স মুডে আছি, এটাও করা যাবে না। প্রতিদিন কিন্তু আক্রান্ত হারবিট বেড়ে যাচ্ছে কিন্তু। তো এটা নিয়ে, এটা লেমেনরা করতে পারে, বাট ইউ আর নট লেমেন এট অল, এটা মাথায় রাখতে হবে কিন্তু। লেমেনরা বোঝে না, এটা গুরুত্বটা বোঝেন, তারা জানে না। আর তোমাকে সে জানতে হবে, বুঝতে হবে আসলে। সো ইউ হ্যাভ টু বি টেক প্রিকশনস ফর ইউর ওন সেলফ, ফর ইউর ফ্যামিলি মেম্বার্স অলসো। কারণ তোমরা যারা ইয়ং আছো তার হয়তো ভুগছো, বাট সেভ হয়ে যাচ্ছ, বাট তোমার মা বাবা কিন্তু ইন্টারলি পার্সন, এটা মাথায় রাখতে হবে। ওকে, আবার বলবো প্লিজ তোমার সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিবে, এবং তোমরা নিজেদের খেয়াল রাখবে। ইনশাআল্লাহ নেক্সট মান্থ আবার কথা হবে। নেক্সট মান্থে আমরা আলোচনা করবো আবার অ্যানাস্থেসিয়া। ইনশাআল্লাহ বাই দিস টাইম তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্লিজ পড়াশোনা করো। ওকে, নো মোর টুডে।